অনুষ্ঠান। আমি রাহুল ঘোষ, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ এসএমএস ডিজিটাল এডুকেশন। আজকে আমার সঙ্গে আছে আমাদের বায়োলজি ম্যাম সায়নী ম্যাম। তো আজকে আমরা জেনে নেব যে আমরা নিট 2026-এ দেখেছি কতটা মানে ট্রাভেল আছে আমাদের স্টুডেন্টদের এবং যারা যারা টিচার্সরাও আছে, কারণ একই জিনিসকে আরো 3 মাস ধরে সেই রিভিশন সেই জিনিসগুলো, এবং সেখান থেকে অনেক কোশ্চেন দেখা গেছে যে যে কোশ্চেন গুলো বারবার রিপিটেডলি করা হয়েছে ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা কিন্তু কমন পাওয়া গেছে। তো আমি নিজেও একজন বায়োলজি টিচার হিসাবে বলবো যে আগামী 2027-এর যে নিটটা সেটা কিন্তু আরো স্ট্র্যাটেজিক, আরো কিন্তু মানে অ্যাপ্লিকেবল কিন্তু হতে চলেছে। তো সেক্ষেত্রে আজকে আমরা একটা ছোট্ট একটা কোশ্চেন অ্যান্সার সেশন, যেটা নিট বায়োলজি ক্যাপসুল 2027 বলা যেতে পারে। তো আজকে ম্যামের কাছ থেকে দেখে নেব যে আজকে ক্লাসটা মাধ্যমে যে বায়োলজিটাকে আরো কিভাবে সহজে, কিভাবে স্ট্রিক্টলি ভাবে নেওয়া যায় এবং কিভাবে নিটের জন্য প্রিপারেশনটা নেওয়া যায়। তো প্রথমেই ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশনের প্ল্যাটফর্ম। সায়নী ম্যাম, আপনাকে ওয়েলকাম জানাই। তো আমাদের স্টুডেন্টদেরকে যদি আপনি একটু এই ক্লাসটা সুন্দরভাবে সাজিয়ে তোলেন এবং তার মাধ্যমে স্টুডেন্টদের কাছে যদি বলেন যে কিভাবে পড়াশোনাটা করলে আগামী দিনের নিটটাকে একেবারেই মানে একবার প্রিপারেশন নিয়ে একবার পরীক্ষা দিয়ে যাতে ক্লিয়ার করা যায়। Thank you, Rahul sir, for welcoming me. Hello students, I am Shiny Ghosh. I have done my BSc and MSc in microbiology. তো আজকে আমরা এই যে নিট বায়োলজি ক্যাপসুল নিয়ে এসেছি, এটার আমাদের মোটোটা কি বা আমাদের লক্ষ্যটা কি, আমরা কেন এই সেশনটা আনলাম। তো বেসিক্যালি আমরা দেখি অনেক সময় বারবার পড়েও আমরা কোশ্চেন সলভ করতে পারছি না, বা কোশ্চেন আমরা যেটা সলভ করছি মানে পড়ে আমরা যেটা বুঝছি সেটা হয়তো কোথাও একটা ভুল বুঝছি বা সেটাকে মিস ইন্টারপ্রেট করছি, যেটার জন্য আমাদের উত্তরগুলো ভুল হয়ে যাচ্ছে। তো এই সেশনটা আমরা যেমন দেখবো যে কিরকম কোশ্চেন আসে, তার সাথে আমরা এটাও দেখবো যে কিরকম স্ট্র্যাটেজি নিয়ে আমাদের প্রশ্ন সলভ করা উচিত। এক, দ্বিতীয় ব্যাপার যেটা, যখন ধরো কোনো পরীক্ষা আমরা একবারে বা দুবারে ক্র্যাক করতে পারছি না, হ্যাঁ অনেক সময় হয় সিচুয়েশন থাকে ডিফারেন্ট সবার ক্ষেত্রে, বাট অনেক সময় দেখা যায় যে স্ট্র্যাটেজিতে ভুল থাকলে বা প্ল্যানিং এ ভুল থাকলেও সেক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। তো সেই স্ট্র্যাটেজি বা প্ল্যানিং এ যদি ভুল আমরা না করতে চাই বা একটা যদি গাইডেন্স চাই, সেক্ষেত্রে তোমাদের এসএমএস ডিজিটাল বা আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন সবসময় তোমাদের পাশে আছে। আর আজকের ক্লাসটা বেসিক্যালি ওইটার জন্যই যে কি করে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। এখানে অবভিয়াসলি তোমাদের ডিউরিং দ্য ক্লাস আমি তো শেখাবোই কিভাবে কোশ্চেন তোমরা সলভ করবে, আর কিছু কোশ্চেন্স আমরা তোমাদের অ্যাজ হোমওয়ার্কও দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা সেই কোশ্চেন সলভিং যে নেচারটা বা কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে ঠিকঠাক উত্তরটাকে বের করে আনা, ওটা করতে পারছো কিনা। ওকে, সো अगेन ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আচ্ছা, প্রথমেই বলে দিই আমাদের প্ল্যাটফর্ম তোমাদেরকে কি কি প্রোভাইড করছে। ফার্স্ট অফ অল, এসএমএস ডিজিটাল এডুকেশনে ডিউরিং দ্য ক্লাস যা যা করানো হয় সেই সব কিছুর সাথে থাকবে ক্লাস ওয়ার্ক, মানে ক্লাসের মধ্যে তোমাদের কিছু আমরা করতে দেবো। সেকেন্ডলি হোমওয়ার্ক, ক্লাসে যা যা পড়ানো হলো সেই সংক্রান্ত হোমওয়ার্ক তোমরা পেয়ে যাবে। ক্লাসে চলাকালীন যা যা বোঝানো হয়েছে পড়ানো হয়েছে সেই সব কিছুর একটা রেকর্ডেড ভিডিও। ডাউনলোডেবল মেটেরিয়ালস, মানে তোমরা সমস্ত মেটেরিয়াল যা যা আমাদের ক্লাসে পড়ানো হচ্ছে এবং তার সাইডেও যেগুলো আমাদের এক্সট্রা মেটেরিয়ালস থাকবে সবই তোমাদের ডাউনলোডেবল ফর্মে দেওয়া হবে। অ্যান্ড মান্থলি তোমরা পেয়ে যাবে একটা করে মক টেস্ট। সো বেসিক্যালি এখন এবার আমরা শুরু করবো হচ্ছে নিট বায়োলজি ক্যাপসুল 2027। সো নাও আওয়ার ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্টে লেখা আছে কি, এমব্রায়ো স্যাক ইজ টু ওভিউল অ্যাজ ড্যাশ ইজ টু অ্যান্থার। ফার্স্ট অফ অল, এমব্রায়ো স্যাক ইজ টু ওভিউল, এই কথাটা থেকে আমরা যেটা বুঝে যাচ্ছি কোথাও একটা কি এখানে ফিমেল গ্যামেটোফাইটের কথা বলা হচ্ছে, রাইট। তো এমব্রায়ো স্যাক ইজ দ্য ফিমেল গ্যামেটোফাইট প্রেজেন্ট ইন দ্য অর ইনসাইড দ্য ওভিউল, মানে ওভিউলের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে এমব্রায়ো স্যাক। তাহলে অ্যান্থারের মধ্যে কি প্রেজেন্ট থাকতে পারে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটার মানে। অ্যান্থার আমরা জানি মেল গ্যামেটোফাইট, তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ পোলেন গ্রেন। ঠিক আছে, কারণ আমরা জানি যে পোলেন গ্রেন মেল গ্যামেটোফাইট অর্থাৎ অ্যান্থারের মধ্যে প্রেজেন্ট থাকে। নাও কোশ্চেন নাম্বার 2, the middle piece of a sperm contains, চারখানা অপশন দেখতে পাচ্ছ। অপশন এ প্রোটিন, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি সেন্ট্রিওল, এন্ড অপশন ডি নিউক্লিয়াস।
আমরা জানি স্পার্মের যে হেড রিজিয়নটা সেখানে বেসিক্যালি থাকে আমাদের নিউক্লিয়াস, বিকজ যখন দুটো গ্যামেটের ফিউশন হয় বেসিক্যালি সেখানে নিউক্লিয়াসের ফিউশন হয়, রাইট? বাকি সেল অর্গানেলস গুলোকে স্পার্ম এগের মধ্যে বা ওভামের মধ্যে ইনজেক্ট করতে পারে না। So the middle piece of a sperm is a packed with numerous mitochondria. Okay? এটা যেন মাথায় থাকে কেন। আচ্ছা, এবার এই প্রশ্নটা আসতেই পারে যে কেন মাইটোকন্ড্রিয়ার এখানে রোলটা কি? বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে এটিপি প্রডিউসিং সেল অর্গানেল, আমরা ওকে বলে থাকি সেলের পাওয়ার হাউস, রাইট? সো বেসিক্যালি এই যে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হচ্ছে না, এটা স্পার্মের যে টেলটা থাকে তার মুভমেন্টের জন্য দরকার হয়। কারণ আমরা জানি এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি ইন কেস অফ সেলস। তো আমাদের সেলের বা আমাদের সেলুলার অর্গানাইজেশনের প্রপার ফাংশনিং এর জন্য এটিপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পার্মের বা স্পার্ম সেলের ক্ষেত্রে স্পার্মের যে মুভমেন্টটা সেইটার জন্য যে এনার্জিটা প্রয়োজন সেটা তারা পায় এটিপি থেকে, এবং সেই এটিপিটা তাদের প্রোভাইড করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর সেই মাইটোকন্ড্রিয়া দেখা যায় হচ্ছে দ্য মিডল পিস অফ আ স্পার্ম। ওকে, নাও কোশ্চেন নাম্বার 3, which of the following are responsible for population explosion in humans? আচ্ছা, ফার্স্ট অফ অল 5খানা অপশন আগে আমরা একটু দেখবো যে কি লেখা আছে, কারণ এই কোশ্চেনটাকে আমরা দুটো ভাবে সলভ করতে পারি। এক, যদি আমাদের কাছে ঠিক ইনফরমেশন থাকে বা আমাদের অ্যাপ্লিকেশন আমরা ঠিক করতে পারি। সেকেন্ড, যদি আমরা কিছু না জেনে থাকি সেক্ষেত্রে আমরা এলিমিনেট করেও এটা করতে পারি, কিন্তু দুটো ক্ষেত্রে আমাদেরকে এর মানেটাকে বুঝতে হবে। ফার্স্ট অপশনে কি দেওয়া আছে? ইনক্রিজড হেলথ ফেসিলিটিস, মানে কি? এই যে ধরো আগেকার সময় যেটা দেখা যেত না, প্রচুর মানুষ অনেক আর্লি এজে মারা যেত, বিকজ কি হতো, প্রচুর পরিমাণে আমাদের হসপিটালস বা ইকুইপমেন্টস হসপিটালে ছিল না, বা হেলথ মেনটেনের জন্য এত রুটিন চেক আপ অ্যান্ড অল এভরিথিং এত কিছু ছিল না। তো মানুষ কাইন্ড অফ যারা খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন তারা অবভিয়াসলি বাঁচতেন, কিন্তু কোনো না কোনো ডিজিজে যদি মানুষ আক্রান্ত হতো সেক্ষেত্রে তাদের লাইফ লং যে সার্ভাইভালটা সেটা কমে যেত। সেকেন্ড অপশনে কি আছে? র্যাপিড ইনক্রিজ ইন ম্যাটারনাল মর্টালিটি রেট। ওকে, ম্যাটারনাল মর্টালিটি রেট, এই যে মর্টালিটি রেট মানেটা কি? মানে হচ্ছে মৃত্যু হার, অর্থাৎ কি কতজন মা মারা যাচ্ছে। তার মানে কি? এবার এই যে আমরা বলছি যে ম্যাটারনাল মর্টালিটি রেট, আমরা বুঝতেই পারছি যে মায়েদের মৃত্যু হার। র্যাপিড ইনক্রিজ মানে কি? মায়ের যে সংখ্যক মা মারা যাচ্ছে সেই রেটটা যখন বেড়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো র্যাপিড ইনক্রিজ ইন ম্যাটারনাল মর্টালিটি রেট। অপশন 3, র্যাপিড ইনক্রিজ ইন ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে কি? বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যেত মা মারা যাচ্ছেন সেই অত্যাধিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বা প্রপার হেলথ ফেসিলিটিস না থাকার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা জন্মানোর সময় বাচ্চাটিও মারা গেছে, এবং এক্ষেত্রে কি বলা হচ্ছে? এই যে ইনফ্যান্টের যে মর্টালিটি রেট, অর্থাৎ কি বাচ্চা মারা যাওয়ার হার, সেটা যখন বেড়ে যায়। অপশন ডি বা অপশন 4 এ আমরা কি দেখতে পাচ্ছি? র্যাপিড ইনক্রিজ ইন ম্যাটারনাল মর্টালিটি রেট, সরি র্যাপিড ডিক্রিজ ইন ম্যাটারনাল মর্টালিটি রেট, মানে কি মায়েদের মৃত্যু হার ক্রমাগত কমছে। অ্যান্ড লাস্টলি ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ পিপল রিচিং রিপ্রোডাক্টিভ এজ, মানে কি যে সমস্ত মানুষের রিপ্রোডাকশনের এজ আছে বা এজ হতে পারে সেই সংখ্যক মানুষদের সংখ্যা কমছে। দ্যাটস ওয়াই এখানে বলা হয়েছে ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ পিপল রিচিং রিপ্রোডাক্টিভ এজ, মানে কি রিপ্রোডাক্টিভ এজে যারা রিচ করবে সেই সমস্ত মানুষের সংখ্যা কমছে। তো এই যে 5টা আমি স্টেটমেন্টকে এক্সপ্লেন করলাম, এই 5টার মধ্যে খুব সহজেই বোঝা যাচ্ছে, মানে ভেঙে বললে বোঝা যাচ্ছে যে কোনোভাবেই ম্যাটারনাল মর্টালিটি রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট যদি বেড়ে যায় সেটা কোনোভাবেই পপুলেশনের এক্সপ্লোশনের জন্য দায়ী হতে পারে না, রাইট? কারণ মানে যদি মা এবং সন্তান নাই বাঁচে তাহলে পপুলেশন বাড়বে কি করে, রাইট? আবার কি অপশন 5, সরি স্টেটমেন্ট 5 এ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কি ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ পিপল রিচিং রিপ্রোডাক্টিভ এজ, যদি সেই সমস্ত মানুষের সংখ্যাটাই কমে যায় যারা রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ, তাহলে কি কোনোভাবে রিপ্রোডাকশনের থ্রুতে পপুলেশন বাড়া সম্ভব? অবশ্যই নয়। সেক্ষেত্রে যে দুটো অপশন উঠে আসছে সেটা হচ্ছে ফার্স্ট অপশন 1 বা স্টেটমেন্ট 1, যেখানে বলা হচ্ছে ইনক্রিজড হেলথ ফেসিলিটিস, মানে কি প্রচুর পরিমাণে হেলথ ফেসিলিটিস বা প্রচুর পরিমাণে ইকুইপমেন্ট, ডক্টরস, নার্সিং হোম থাকার জন্য মৃত্যু হার কমছে, যার ফলে কিনা পপুলেশন বাড়ছে। অপশন 4 বা স্টেটমেন্ট 4, যেখানে বলা হচ্ছে র্যাপিড ডিক্রিজ ইন ম্যাটারনাল মর্টালিটি রেট, অর্থাৎ
মায়েদের যে মৃত্যু হার মায়েদের যে মৃত্যু হার সেটা আগের থেকে ক্রমাগত কমছে। তার মানে কি, মা যদি বেঁচে থাকে সেখানেও আমাদের পপুলেশনের যে কাউন্টটা সেটা বাড়বে। আবার যখন হেলথ ফেসিলিটিস বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা মা এবং সন্তান দুজনকেই বাঁচাতে পারবো। অর্থাৎ অপশন মানে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 4 মানে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সারের ক্ষেত্রে। ওকে, নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। Two alleles of the same gene can cause chemical variation of what? আচ্ছা, আমরা জানি জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, এটা আমরা জানি তো। এবার এই যে ক্রোমোজোম তৈরি হয় কি নিয়ে? ক্রোমোজোম তৈরি হয় আমাদের ডিএনএ বা ডিএনএ এর মধ্যে বা ডিএনএ সোজারিটিতে বা ডিএনএ যে কমপ্লিট স্ট্রাকচার সেটাকে আমরা বলবো ক্রোমোজোম। তো এটা বোঝাই যাচ্ছে এই অ্যালিলস প্রেজেন্ট থাকে ক্রোমোজোমে। তো টু অ্যালিলস অফ দ্য সেম জিন মানে একই জিনের জন্য রেসপন্সিবল যে দুখানা অ্যালিল ক্যান কজ কেমিক্যাল ভেরিয়েশন অফ ডিএনএ, রাইট? কারণ এখানে লিপোপ্রোটিনস কোনোভাবেই হবে না। লিপোপ্রোটিনস মানে লিপিড অ্যান্ড প্রোটিনের মানে সমন্বয়ে যেটা তৈরি হয়। কার্বোহাইড্রেটস আমরা জানি, স্যাকারাইড। লিপিডস কোনোভাবেই নয়। তাহলে আমার অপশন কি পড়ে রইলো? অপশন ডি, ডিএনএ। সো ডিএনএ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, নাও তারপরে কোশ্চেন আমরা পাচ্ছি কি, অ্যামং দ্য ফলোইং ক্যারেক্টার্স হুইচ ওয়ান ওয়াজ নট কনসিডার্ড বাই মেন্ডেল ইন হিজ এক্সপেরিমেন্টস অন পি প্ল্যান্টস। অপশন যে চারটে অপশন দেয়া আছে তার মধ্যে অপশন বি সিড কালার, দ্যাট ইজ গ্রিন অর ইয়েলো। আমরা দেখেছি মেন্ডেলের যে এক্সপেরিমেন্ট হয়েছে সেখানে কিন্তু মেন্ডেল সিড কালার ইউজ করেছেন। আমরা পট শেপ নিয়ে এক্সপেরিমেন্ট দেখেছি। ইভেন যে ফার্স্ট মানে আমরা যেটাকে মোনোহাইব্রিড ক্রস বলে জানি মেন্ডেলের, দ্যাট ইজ অ্যাবাউট দ্য হাইট অফ দ্য প্ল্যান্ট, রাইট? টল অর ডোয়ার্ফ। আশা করি মনে আছে মেন্ডেল পি প্ল্যান্টসের যে প্রথম ক্রসিংটা করেছিলেন সেখানে প্রথম আমরা যে এক্সপেরিমেন্টটা করে থাকি মোনোহাইব্রিড ক্রসের ওপর, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্টের হাইট অর্থাৎ লেন্থের উপর, স্টেমের লেন্থের উপর। কিন্তু আমরা এই চারটের মধ্যে যেটা পড়িনি বা যেটা মেন্ডেল করেননি সেটা হচ্ছে ট্রাইক্রোমস গ্ল্যান্ডুলার অর নন গ্ল্যান্ডুলার। এই ক্যারেক্টারটার উপর কিন্তু উনি কোনো এক্সপেরিমেন্ট করেননি, তাই এখানে হবে অপশন এ। নাও এবার আসি হচ্ছে আরেকটা প্রশ্ন। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে যে দ্য এস্টিমেটেড নাম্বার অফ জিনস present in the human genome is the estimated number of genes present in the human genome is approximately what? বলতে পারবে কেউ? আচ্ছা, তাহলে এখানে দুখানা নাম্বার যেটা আমরা এনসিইআরটি বইতে খুঁজে পাই আছে। এক হচ্ছে কি অপশন সি 20,500 এন্ড আরেকটা নাম্বার হচ্ছে 3 × 10⁹, রাইট? এবার একটা বলি, আমাদের জিনোমে বা আমাদের ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা যতগুলো বেস পেয়ার দেখতে পাই সেই সংখ্যাটা হচ্ছে 3 × 10⁹। ওকে, তাহলে সেই সংখ্যাটা কি, মানে টোটাল যে ক্রোমোজোম আছে সেটার মধ্যে যে বেস পেয়ারের সংখ্যা সেটা হচ্ছে 3 × 10⁹। বাট আমাদের যেটা অ্যাক্টিভ জিন বা যেটা হিউম্যান জিনোম সেইটা হচ্ছে অনলি 20,500। মানে এই যে বিশাল বড় সংখ্যা 3 × 10⁹, দিস ইজ দ্য নাম্বার অফ বেস পেয়ার্স, বাট তার মধ্যে অ্যাক্টিভ জিনোমের নাম্বারটা হচ্ছে 20,500। তাহলে এটার উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। নাও কাম টু দ্য নেক্সট কোশ্চেন। দ্য ফার্স্ট non-cellular forms of life are believed to have originated about dash billion years ago. এটা ডেফিনেটলি বুঝতেই পারছো এটা একটা মানে মনে রাখার প্রশ্ন বা একটা ইনফরমেশন ওরিয়েন্টেড প্রশ্ন। তো বেসিক্যালি অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা কি পড়েছি, দ্য ফার্স্ট নন-সেলুলার ফর্মস অফ লাইফ প্রবাবলি দ্য আরএনএ লাইক মলিকিউলস। ওকে, আমরা কিন্তু এটা জানি যে আর্থে ডিএনএ আসার অনেক আগে আরএনএ এসেছে, রাইট? সো বেসিক্যালি দ্য ফার্স্ট নন-সেলুলার ফর্মস অফ লাইফ probably RNA like molecules are believed to have originated about 3 billion years ago. তাই এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ। নাও সেকেন্ড কোশ্চেন, মানে সরি কোশ্চেন নাম্বার 8, which one of the following
is used as an indicator of atmospheric pollution? এখানে আমরা চারখানা অপশন দেখতে পাচ্ছি। অপশন এ তে আমরা পাচ্ছি লাইকেন, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি মশ বা মশেস, অপশন সি তে পাচ্ছি আমরা অ্যালগি, এন্ড অপশন ডি তে পাচ্ছি লাইকোপোডিয়াম। সো বেসিক্যালি আমরা জানি এখানে কারেক্ট অপশন হচ্ছে আমাদের লাইকেন, কারণ লাইকেন আর হাইলি সেন্সিটিভ টু এয়ার পলিউশন। ওকে, স্পেশালি যদি আমরা দেখি সেই পলিউশনটা সালফার ডাইঅক্সাইড ওরিয়েন্টেড পলিউশন হয়, দেন লাইকেন্স কিন্তু রেসপন্স করে। ওকে, বেসিক্যালি লাইকেন্সকে আমরা অ্যাটমসফেরিক পলিউশন ইন্ডিকেটর হিসেবেও চিহ্নিত করে থাকি। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে আমাদের অপশন এ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, এটা আমি জানি, এটা সবাই পারবে, এন্ড এটা নাম দেখেই বোঝা যাচ্ছে। দ্যাট ইজ টাইফয়েড ফিভার ইন হিউম্যান বিংস ইজ কজড বাই হুইচ মাইক্রো অর্গানিজম? চারখানা অপশন আছে, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা হতে পারে? আই থিঙ্ক সবাই গেস করতে পারছে। The option will be option C. The correct option will be option C, as the organism is Salmonella typhi. আমরা এখান থেকে যদি ধরো কেউ কিছু জানেই না, ওকে, বাট এইটুকু তো বোঝা যাচ্ছে যে এই যে ডিজিজটা বা এই যে ফিভারটা, এটার নামটা এসছে এই মাইক্রো অর্গানিজমের নামটা থেকে, যে সি সালমোনেলা টাইফি। সো বেসিক্যালি সালমোনেলা টাইফি থেকে এসছে টাইফয়েড ফিভার। নাও come to the next question. Second. Which of the following antibodies can cross the placental barrier and provide passive immunity? এবার এখানে একটা ব্যাপার আছে কি, আমরা যদি দেখি কি কি, আচ্ছা ফার্স্ট অফ অল তো আইজি এ বা আইজি ই, আইজি এম, আইজি জি, প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যান্টিবডি, ঠিক আছে, যেগুলো আমরা আমাদের বডি ইমিউন সিস্টেমে দেখতে পাই। এবার এই প্রত্যেকটা অ্যান্টিবডির আলাদা আলাদা ফাংশন আছে, রাইট? কিন্তু এই প্রত্যেকটা অ্যান্টিবডি কিন্তু ইনফ্যান্টকে বা আমাদের যে প্ল্যাসেন্টাল বেরিয়ার সেটাকে ক্রস করতে পারে না, এক্সেপ্ট ওয়ান অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিজি, মানে আমাদের লাস্ট অপশন, অর্থাৎ অপশন ডি। অপশন ডি অর্থাৎ আইজিজি can cross the placental barrier and provide passive immunity to the fetus. Okay, but rest of the antibodies can not cross the placental barrier. Now come to the next question. What strategy would you suggest if a person wants to develop a pure line in an animal population? আচ্ছা, এটা আমি জাস্ট বলছি, বাট এইটা আমার মনে হয় জাস্ট কোশ্চেনটা দেখেই যদি আমরা একটু কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করি, মানে সবসময় হয় না যে হয়তো সবকিছু ইনফরমেশন আমরা মুখস্থ করছি, পড়ছি, বাগাপ করছি, ফাইন, বাট অনেক ক্ষেত্রে হয় যে কোশ্চেনটা মানেটাই যদি আমরা বুঝে যাই না, তাহলে আমরা জিনিসটাকে সলভ করতে পারি। তো এটা হচ্ছে তেমনই একটা প্রশ্ন, যেমন আগের প্রশ্নটা একটা knowledge oriented. You need to know that what is the function of IgG or what is the function of the rest of the antibodies. But in this case, you don't need to know what is the function of or what is the definition of this four phenomenon that those are described here. So basically, cross breeding. এটাকে আমরা বুঝতেই পাচ্ছি যে ক্রস মানে কোনো জায়গায় অ্যান্টি ব্রিডিং দেখাচ্ছে, মানে উল্টো কিছু একটা করা হচ্ছে। আউটব্রিডিং মানে কি, যেটা নর্মাল বা কমন ব্রিডিং এর মধ্যে পড়ছে না, বা কমন পপুলেশন বা অ্যানিমাল পপুলেশনের মধ্যে পড়ছে না। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থেকে আমরা বুঝতেই পারছি এটা কোনোভাবেই পিওর লাইনকে মেনটেন করবে না। সো বেসিক্যালি আমরা যদি একটা পিওর লাইনকে অ্যানিমাল পপুলেশনের মধ্যে ডেভেলপ করতে চাই, দ্য বেস্ট উড বি দ্য ইনব্রিডিং। ওকে, নাও দেন কোশ্চেন নাম্বার 12, বিওডি। বিওডি মানে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, আমি তার আগে বলে দিই যে বিওডি কাকে বলে। সো বেসিক্যালি BOD is a measure of the amount of oxygen consumed by microorganisms while decomposing the organic matter present in wastewater. ওকে, তার মানে কি হচ্ছে যে কতটা অক্সিজেন আমাদের মানে মাইক্রো অর্গানিজমস কনজিউম করতে পারছে থ্রু ডিকম্পোজিং দ্য অর্গানিক ম্যাটার, মানে যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা আছে সেইটাকে ডিকম্পোজ করে কতটা অক্সিজেন আমাদের সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে মাইক্রো অর্গানিজমস গুলো আছে সেগুলো কনজিউম করতে পারছে।
তো এখানে যদি আমি বলি যদি বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে আ হায়ার লেভেল অফ পলিউশন অর হায়ার লেভেল অফ অর্গানিক পলিউশন ইন দ্য ওয়াটার। অবভিয়াসলি বেশি অর্গানিক মেটেরিয়ালস আছে বলেই সেখানে ডিকম্পোজিশন হচ্ছে, আর ডিকম্পোজিশন হওয়ার দরুন যেহেতু অক্সিজেনের কনজিউম বা কনজাম্পশনটা বেড়ে যাচ্ছে, সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা যখন বাড়ছে সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এখানে অর্গানিক ম্যাটারটা বা ওয়েস্ট ওয়াটারের মধ্যে এই যে অর্গানিক পলিউশনটা সেটা বেশি আছে। তো এখানে আমরা কি কোশ্চেনটা দিয়েছি, বিওডি অফ ওয়েস্ট ওয়াটার ইজ এস্টিমেটেড বাই মেজারিং দ্য অ্যামাউন্ট অফ, তো বলতে পারবে রাইট অপশনটা কি? ইয়েস, আমি যেটা ডেফিনেশনের থ্রুতেই বললাম, দ্যাট ইজ অক্সিজেন কনজাম্পশন। কারণ অক্সিজেনের কনজাম্পশনটা বুঝলেই আমরা বুঝতে পারছি যে কতটা অর্গ্যানিক ম্যাটারকে ডিকম্পোজ করা হচ্ছে, অ্যান্ড দ্যাট অর্গ্যানিক ম্যাটারটা যখন ডিকম্পোজ হচ্ছে সেই মোমেন্টে যে অক্সিজেন বা যতটা পরিমাণ অক্সিজেন আমরা কনজাম্পশন দেখতে পাচ্ছি সেটা ইন্ডিকেট করছে হায়ার বিওডি, অ্যান্ড হায়ার বিওডি ইন্ডিকেট করছে হায়ার অর্গানিক পলিউশন ইন ওয়েস্ট ওয়াটার। ওকে, নাও next question. The free living fungus Trichoderma can be used for, আচ্ছা এটাও যেমন আমি বলবো যে এটা একটা যেমন ধরো ইনফরমেশন ওরিয়েন্টেড একটা প্রশ্ন। তো এখানে উত্তরটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজেস। তো এই যে প্ল্যান্ট ডিজিজের যে কন্ট্রোলার হিসেবে আমরা ইউজ করি, তো এটাকে আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল, মানে ট্রাইকোডার্মাকে আমরা বলতে পারি বায়োলজিক্যাল কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজেস, বিকজ স্পিসিস অফ ট্রাইকোডার্মা আর ফ্রি লিভিং ফাঙ্গি। ওকে, মানে কি যারা নর্মালি যে কোনো জায়গায় গ্রো করছে, কমনলি ফাউন্ড আছে। এদেরকে আমরা কোথায় দেখতে পাই? রুটসে, ইকোসিস্টেমের রুটসে আমরা দেখতে পাই। দে অ্যাক্ট অ্যাজ বায়ো কন্ট্রোল এজেন্টস বাই সাপ্রেসিং প্ল্যান্ট প্যাথোজেন্স। এই যে প্ল্যান্টে যে প্যাথোজেন্স গুলো থাকে না, এগুলোকে ওরা সাপ্রেস করতে পারে। দ্যাট ইজ ওয়াই এদেরকে ওয়াইডলি ইউজ করা হয় অ্যাজ বায়োলজিক্যাল কন্ট্রোল অফ প্ল্যান্ট ডিজিজেস। আর এটার জন্য আমাদের কোন অপশনটা রাইট হবে? অপশন বি, অর্থাৎ 13 এর ক্ষেত্রে বা ট্রাইকোডার্মা ক্যান বি ইউজ ফর অ্যাজ biological control of plant diseases, that is option B. Now question number 40, the core techniques of modern biology are, এখানে যে চারটি অপশন দিয়েছে তার মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড অপশন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, থার্ড ইজ অপশন এ এন্ড বি বোথ, and fourth one is none of this, right? এবার এই যে কোর টেকনিক্স অফ মডার্ন বায়োলজির মধ্যে কি, এই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর নাম অনেকেই শুনেছি, আমরা জানি জেনেটিক্যালি মডিফাইড কি করে করা যায় বিভিন্ন অর্গানিজমসকে। সিমিলারলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এরও একটা বিরাট বড় ভূমিকা থাকে বায়োটেকনোলজিতে, অ্যাজ আমাদের বডিতে অনেকগুলো বায়োকেমিক্যাল রিয়াকশনস চলে। সো কেমিস্ট্রি ইজ দেয়ার অলওয়েজ টু maintain any kind of biochemical process or metabolic process in the body and in the organization or the cellular organization. So basically আমাদের এখানে উত্তরটা হবে অপশন সি, অর্থাৎ both A and B, অর্থাৎ genetic engineering and chemical engineering both are the core techniques of modern biotechnology. Next question. The plasmid used to construct the first recombinant DNA molecule was isolated from which bacterial species? আচ্ছা, এখানে উত্তরটা হচ্ছে এস্টেরিশিয়া কোলাই বা ইকোলাই। ইকোলাই থেকে প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ বানানো হয়েছিল কাজে লাগিয়ে, মানে প্লাজমিডকে কাজে লাগিয়ে। আচ্ছা, প্লাজমিড বেসিক্যালি কি? প্লাজমিড হচ্ছে একটা, আমরা প্লাজমিডকে বলে থাকি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, and the first recombinant DNA molecule was constructed by Stanley and Harvard, I think in the year of 1973. আর এই টাইমে যে রিকম্বিনেন্ট ডিএনএটাকে যখন বানানো হয়েছিল তখন প্লাজমিড ইউজ করা হয়েছিল। আর এই যে প্লাজমিডটা ইউজ করা হয়েছিল সেই প্লাজমিডটা পেয়েছিলাম আমরা এস্টেরিশিয়া কোলাই থেকে। মানে এই যে কোলাই বলে যে ব্যাকটেরিয়াটা আছে বা মাইক্রোঅর্গানিজমটা আছে, এর শরীরের মধ্যে বা এই ব্যাকটেরিয়াটার নিজের সেলের মধ্যে একটি ক্রোমোজোম ছাড়াও একটি এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ ক্যারি করতো, সেটাকেই আমরা বলবো প্লাজমিড। আর এই প্লাজমিডকে ইউজ করা হয় হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ ফর্মেশনে। আর এই প্লাজমিড যেহেতু ইকোলাইয়ের বডি থেকে প্রথম এই প্লাজমিড ইউজ করে আমরা ফার্স্ট রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি। So the answer will be Escherichia coli, option A. Now,
golden rice. Question number 16. So golden rice is a variety of rice grown along the Yellow River in China. না মনে তো হয় না। আচ্ছা, a long stored rice having a yellow colored tint, কিন্তু এতে লাভটা কি? মানে আমরা যদি মানে আমি কোশ্চেনটাকে এক্সপ্লেন করছি, যদি একটা রাইসকে অনেকদিন ধরে স্টোর করি আর সেটার জন্য এটার মধ্যে একটা ইয়েলো কালার টিন চলে এসেছে, এটা তো আদেও কোনো লাভ আমি দেখতে পাচ্ছি না। নাও অপশন সি, a transgenic rice having genes for beta carotene production. আচ্ছা, এবার বিটা ক্যারোটিনটা কি? বিটা ক্যারোটিন is directly connected with vitamin A, right? সো ভিটামিন এ এর প্রপার আমাদের বডিতে যাতে পৌঁছয় অ্যান্ড সেটার প্রপার প্রপোর্শন যাতে আমাদের বডিতে মেনটেন হয়, যেটা অনেক দেশে বাচ্চাদের মধ্যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি দেখা গেছিল, তখনই এই ট্রান্সজেনিক রাইস তৈরি করা হয়েছিল, যেটাকে নাম দেওয়া হয়েছিল গোল্ডেন রাইস। বাট এটার পেছনে ছিল একটা এই যে ট্রান্সজেনিক রাইস, অর্থাৎ কি এই যে জেনেটিক্যালি একটা মডিফিকেশন, এর পেছনের স্টোরিতে ছিল একটা জেনেটিক্যালি মডিফিকেশন, ওকে, বা জেনেটিক্যাল মডিফিকেশন। সো দ্য রাইট অপশন উইল বি এ ট্রান্সজেনিক রাইস হ্যাভিং জিনস ফর বিটা ক্যারোটিন প্রোডাকশন। অলওয়েজ রিমেম্বার, যখন কোনো ট্রান্সজেনিক অর্গানিজম বা কোনো মলিকিউল তৈরি মানে বেসিক্যালি অর্গানিজম বা কোনো প্ল্যান্ট প্রোডাক্ট তৈরি করা হয়েছে, দেয়ার ইজ এ গোল যেটার জন্য এটাকে তৈরি করা হচ্ছে, অ্যান্ড সেই গোলটা কি ওরিয়েন্টেড, যে সেটা যেন মানুষের জন্য ভালো হয়, কোনোভাবে মানে যে কোনোভাবেই হোক, সেটা যেন আমাদের এগ্রিকালচারের দিক থেকে হোক, আমাদের অ্যাভেলেবিলিটির দিক থেকে হোক, আমাদের যাতে গরিব দেশের মানুষজন বাচ্চারা যাতে খেতে পাক, সবকিছু প্রপার প্রপোর্শনে পাক, সেই গোলটাকে মাথায় রেখেই কিন্তু ট্রান্সজেনিক রাইস শুধু বলবো না, মানে ট্রান্সজেনিক বিভিন্ন ক্রপস কিন্তু সেখান থেকে এসেছিল। আচ্ছা, আর লাস্ট অপশনটা অবভিয়াসলি হবে না, ওয়াইল্ড ভ্যারাইটি অফ রাইস উইথ ইয়েলো কালার গ্রেনস। So the right option is a transgenic rice having genes for beta carotene production. That is option C. Now, next question. The adaptations may be, okay? তো চারখানা যে অপশন আছে, ফার্স্ট হচ্ছে আমার বিহেভিয়ারাল, সেকেন্ড হচ্ছে মরফোলজিক্যাল, থার্ড হচ্ছে ফিজিওলজিক্যাল, আর লাস্ট হচ্ছে আমাদের অল অফ দিস। আচ্ছা, যদি আমি বলি যে এখানে বিহেভিয়ারে অ্যাডাপ্টেশন কিরম হয়, আচ্ছা, বিহেভিয়ারে অ্যাডাপ্টেশনস যেমন ধরো আমরা আজকে যে জায়গাটায় আছি, ধরো দেখলাম যে সেখানে কোনো একটা ডিজাস্টার হয়ে গেল, রাইট? কিছু একটা হলো, সেটা ন্যাচারাল কোনো ডিজাস্টারও হতে পারে বা কোনো ম্যানমেড ডিজাস্টারও হতে পারে, বাট যে কিছু মানুষ মারা গেল, কিছু মানুষ বেঁচে গেল, এবার যে মানুষগুলো বেঁচে গেল তারা সার্ভাইভ করলো, কিন্তু তারা সেই জায়গায় সার্ভাইভ করতে পারছে না, বা সেই জায়গায় সার্ভাইভ করার মতো অবস্থা তাদের নেই, ওকে। এবার যদি এরকম হয় যে ওই যে অ্যাটাকটা হলো বা যে কোনো ডিজাস্টার হলো, সেটার পর ওই যে একটা ন্যাচারাল চেঞ্জেস যেটা তার সারাউন্ডিংসে চলে এলো, সেটাকে তাকে অ্যাডাপ্ট করতে হবে, রাইট? এবার সে যখন এটাকে অ্যাডাপ্ট করবে, সে এটাকে অ্যাডাপ্ট করবে থ্রু বিহেভিয়ার, মানে সে যে ফুড সোর্স গুলোয় অভ্যস্ত ছিল বা যেভাবে সে সবকিছু করতো, তার গোটা সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন। নাও if I come with morphological adaptation, then সেটাকে আমি বলতে পারি যেমন স্ট্রাকচারাল বা বডি যে অ্যাডাপ্টেশনস গুলো করে থাকে বিভিন্ন হার্শ এনভায়রনমেন্টে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, যেমন আমরা দেখে থাকি, ধরো পাহাড়ি অঞ্চলের অ্যানিমালস আমরা দেখেছি, আমরা সমভূমি অ্যানিমালসও দেখেছি, মানে আমাদের যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে নর্থের দিকে কথা বলি বা নর্থ সাইডের কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে কুকুরগুলিকে আমরা দেখি বা পশুগুলিকে আমরা দেখি, তাদের গায়ে প্রচুর লোম থাকে, ওকে। সো বেসিক্যালি থিক ফার হয়ে যায় তাদের, কেন? কারণ ওইখানে যে এক্সট্রিম ঠান্ডা, সেই ঠান্ডাটার সাথে একটা ব্যারিয়ার, ওটা একটা প্রোটেকশন, দ্যাট ইজ আগেন আ মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। সেই কুকুরগুলিকে তুমি যদি এখানে এনে রাখো, তারা কিন্তু বাঁচবে না, কারণ তারা ওটাকে অ্যাডাপ্ট করে ফেলেছে। এবার তাদেরকে এখানে এনে রাখতে গেলে তাদেরকে কিন্তু এই ওয়েদারটাকে অ্যাডাপ্ট করতে, রাইট? আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট কি আছে, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, মরফোলজিক্যাল আর ফিজিওলজিক্যালের মধ্যে ডিফারেন্সটা কি? মরফোলজিক্যাল মানে হচ্ছে যে অ্যাডাপ্টেশনটা আমরা বাইরে থেকে দেখতে পাই, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন মানে হচ্ছে যে অ্যাডাপ্টেশনটা আমাদের বডি ইন্টারনাল সাইড থেকে শুরু হয়, বা ইন্টারনালি ফাংশনাল চেঞ্জেস যেগুলো আমরা দেখতে পাই। যেমন আমরা যখন মরুভূমির অ্যানিমালস দেখি, মরুভূমির অ্যানিমালসের ক্ষেত্রে আমরা দেখি, কারণ কি মরুভূমিতে জলের স্কারসিটি আছে, রাইট? তো জল যদি কম থাকে,
তাদেরকে নিজের বডির মধ্যে ওয়াটারটাকে রিটেন করতে হবে। সো আমরা ওদের ইউরিনটাকে দেখি অনেক কনসেন্ট্রেটেড, ওকে। বাট নর্মাল সমভূমি বা স্থলভূমির ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখি না। নর্মাল যে আমরা যে রিজিয়ন গুলো থাকি সেটা আমরা দেখি না। সো এই যে ইউরিন ফর্মেশনটা যে কনসেন্ট্রেটেড হচ্ছে, অবভিয়াসলি এটা আমাদের ইন্টারনাল বডি ফাংশনটা ওইভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে। তো এই তিনটে ক্যাটাগরি অফ অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ছে, ওকে। সো ইট উইল বি বিহেভিয়ারাল অ্যান্ড মরফোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। নাও দ্য নেক্সট কোশ্চেন ইজ বায়োস্ফিয়ার। So biosphere is what? কি কি অপশন আমরা দেখছি? আমরা দেখছি a component of the ecosystem composed of plants present in the soil. আচ্ছা, বায়োস্ফিয়ারে কি শুধু গাছ থাকবে? মানে গাছেরই কি শুধু প্রাণ আছে? বায়ো মানে তো যে কোনো কিছু যেটা লিভিং, রাইট? আচ্ছা, সেকেন্ডলি কি বলছে? সেকেন্ড অপশনে বলছে দ্য লাইফ প্রেজেন্ট ইন আউটার স্পেস। আউটার স্পেসে তো আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, বায়োস্ফিয়ারের অন্তত মাথা ব্যথার কোনো কারণ নেই। থার্ড অপশনে বলছে দ্য সাম টোটাল অফ অল লিভিং অর্গানিজম অন আর্থ ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। মানে কি? এই যে সমস্ত লিভিং অর্গানিজম, এই যে লিভিং অর্গানিজমস গুলো, এটার মধ্যে মাইক্রো অর্গানিজমস পড়ছে, এটার মধ্যে ফাঙ্গি পড়ছে, এটার মধ্যে প্ল্যান্টস পড়ছে, এটার মধ্যে অ্যালগি পড়ছে, এটার মধ্যে অ্যানিমালস পড়ছে, প্রোটোজোয়ান্স পড়ছে, সব এই সমস্ত লিভিং অর্গানিজম যারা কিনা আর্থে বেঁচে আছে এবং আর্থের ফিজিক্যাল এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট মানে কি? ধরো এখানে ওয়েদারের যেমন চেঞ্জেস থাকছে, অ্যাটমসফিয়ারের সাথে বা বিভিন্ন গ্লোবাল ইকোলজিক্যাল সিস্টেমের সাথে যেভাবে ও কানেক্ট করছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে বায়োস্ফিয়ার, ওকে। সো দ্য সাম টোটাল অফ অল লিভিং অর্গানিজম অন আর্থ ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য physical environment is biosphere. আচ্ছা, question number 19. The percentage of cysteine is 80%. Then the percentage of thymine is. আচ্ছা, এই কোশ্চেনটা একটু মজার প্রশ্ন। আমরা এখানে আমি লিখে তো দেখাতে পাচ্ছি না, বাট আমি এইটার সম্বন্ধে একটা শর্ট ক্লাস খুব তাড়াতাড়ি আনবো। বাট তার আগে তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা সলভ করা সম্ভব কি সম্ভব না, আগে এইটা দেখতে হবে। ফার্স্ট অফ অল কি বলেছে? ইফ দ্য পার্সেন্টেজ অফ সিস্টিন ইজ 80%, দেন দ্য পার্সেন্টেজ অফ থাইমিন ইজ হোয়াট? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যারা মলিকুলার বায়োলজি একটু পড়েছি, আমরা ক্লাস 10 থেকেই জানি যে অ্যাডিনিন থাইমিনের সাথে বন্ড ফর্ম করে আর সাইটোসিন গুয়ানিনের সাথে বন্ড ফর্ম করে, রাইট? এবার গুয়ানিনের সাথে সাইটোসিনের যে বন্ডটা ফর্ম হয় সেখানে 3টে হাইড্রোজেন বন্ড ইনভলভ থাকে, আর অ্যাডিনিনের সাথে থাইমিনের যে বন্ডটা ফর্ম হয় সেখানে 2টো হাইড্রোজেন বন্ড ইনভলভ থাকে। এবার এখানে বলছে কি ইফ দ্য পার্সেন্টেজ অফ সিস্টিন ইজ 80%। এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, যখন আমরা দেখব যে অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন মানে ক্যালকুলেট করতে দিচ্ছি, অবভিয়াসলি একটা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মানে একটা স্ট্র্যান্ডে যদি সাইটোসিন থাকে, ঠিক তার প্যারালাল যে স্ট্র্যান্ডটা আছে তার মধ্যে গুয়ানিন থাকবে, তবে তো তারা বন্ড ফর্ম করতে পারবে, আদারওয়াইজ তো তারা বন্ড ফর্ম করতে পারবে না। কিন্তু এখানে মজার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ইফ দ্য পার্সেন্টেজ অফ সাইটোসিন ইজ 80%, বাট ওয়্যার এখানে কিন্তু বলা নেই ইন এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আর সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। ফার্স্ট অফ অল যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ আমরা ধরে নিই, তাহলে কি এটা ক্যালকুলেট করা যাবে? কারণ একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ মানে একটা ডিএনএ একটা ফিতে যদি আমি ধরি একটা হেলিক্স, একটা হেলিক্যাল ফিটের মধ্যে যদি আমাকে কেউ বলে 80খানা সাইটোসিন আছে, তাহলে ওখানে কখনো থাইমিন আছে আমি কি বলতে পারবো? সম্ভব আমার পক্ষে বলা? মানে 100টার মধ্যে ধরেও নিচ্ছি যে 80টা সাইটোসিন আছে, তো 20টার মধ্যে তো 10টা গুয়ানিন, 2টো থাইমিন, 8টা অ্যাডিনিন এইভাবেও থাকতে পারে। সো আমি এটা ক্যালকুলেট করতে পারছি না। সো দ্য অ্যান্সার উইল বি ইম্পসিবল টু ক্যালকুলেট, ওকে। নাও কোশ্চেন নাম্বার 20. During fertilization in humans, the acrosomal reaction is primary induced by what? আচ্ছা, এই কোশ্চেনটা এসছে কিন্তু আমাদের হিউম্যান রিপ্রোডাকশন থেকে, যেটা আমাদের আগেন ক্লাস 12 এর রিপ্রোডাকশনের পার্ট, চ্যাপ্টার 2, কারণ নিউ সিলেবাসে চ্যাপ্টার 2 এর পার্ট, ইউনিট 1 এর চ্যাপ্টার 2। তো কি হবে অ্যান্সার? ইয়েস, এখানে বলছে ডিউরিং ফার্টিলাইজেশন ইন হিউম্যানস দ্য অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন ইজ প্রাইমারিলি ইনডিউসড বাই গ্লাইকোপ্রোটিনস প্রেজেন্ট ইন জোনা পেলুসিডা, ওকে। এই যে জোনা পেলুসিডার মধ্যে কি থাকে? বেসিক্যালি এটা আমাদের একটা পেরিয়ার,
তো এই যে রিয়াকশনটা হয় জোনা পেলুসিটা ওভামকে ঘিরে আছে, এবার এই যে অ্যাক্রোজোমের সাথে যে রিয়াকশনটা হচ্ছে স্পার্মে, সেটা পুরোপুরি ইনডিউসই করে যে গ্লাইকোপ্রোটিনস গুলো জোনা পেলুসিডার চারপাশে বা বেরিয়ারে থেকে থাকে। ওকে, না তাহলে এখানে কারেক্ট অপশন হবে আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন এটা আছে, woman heterozygous for hemophilia marries a normal man. What is the probability of producing a hemophilic son? তাহলে আমি একটা কথা বলতে পারি যে যেহেতু হিমোফিলিয়া আর ওম্যান হচ্ছে আমাদের ক্যারিয়ার, রাইট? তো এখানে যে জিনিসটা হবে, আমরা যদি ক্যালকুলেট করি বলতে এখানে একটা হয়তো আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি না তোমাদের বোর্ড ওয়ার্কে করে বোঝাবো, কারণ এখানে আমি যদি লিখতে পারছি না তোমাদের তো বোঝালে একটু অসুবিধা হবে। তো খুব শিগগিরই এই প্রশ্নটা এবং ওই মলিকুলার বায়োলজি যে প্রশ্নটা আমি বললাম ওকে, সেটা তোমাদেরকে আমি বোর্ড ওয়ার্কে করে দেখাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা শিফট করি তাহলে। হুইচ অফ দ্য ফলোইং provide the strongest evidence of organic evolution? কোনটা সব থেকে স্ট্রংগেস্ট এভিডেন্স ফর অর্গ্যানিক এভলিউশন ইজ বায়োকেমিক্যাল সিমিলারিটিস। কারণ যখন আমরা এভলিউশনটাকে অর্গ্যানিক লেভেলে স্টাডি করি না, আমরা প্রথমেই যে স্টাডিটা আমাদের আসে সেটা হচ্ছে বায়োকেমিক্যাল রিয়াকশনস। ওকে, আর বায়োকেমিক্যাল রিয়াকশনসের থ্রুতে আমরা যে সিমিলারিটিসগুলো দেখতে পাই সেগুলোকে আমরা বলবো বায়োকেমিক্যাল সিমিলারিটিস। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি। আচ্ছা, in PCR, the enzyme Taq polymerase is obtained from, চারখানা অপশন দিয়েছে, আমি এখানেও বলে দিই, এখানেও নাম দেখে পারা যেতে পারে, সেটা হচ্ছে থার্মাস অ্যাকুয়াটিকাস। এই যে পিসিআর হচ্ছে আমাদের একটা প্রসিডিওর ফর অ্যাম্পলিফিকেশনস অফ ডিজায়ার্ড সিকোয়েন্স অফ ডিএনএ। তো এই গোটা যে প্রসিডিওরটা, এটা তো তোমাদের আমরা আলাদা ক্লাসে বোঝাবোই, তবে এখনকার জন্য আমি বলে রাখলাম এই যে ট্যাগ পলিমারেজ যেটা পিসিআর এ ইউজ করা হয়, পলিমারেজ মানে আমরা জানি যারা পলিমার ফর্ম করতে হেল্প করে, যে এনজাইম বেসিক্যালি। সো এইখানে আমাদের রাইট অপশন হবে অপশন বি, থার্মাস অ্যাকুয়াটিকাস। এবার যদি আমরা নামটা দেখি, ট্যাগ টি এসছে থার্মাস থেকে, আর এই যে কিউ একের সেটা এসছে অ্যাকুয়াটিকাস থেকে। ওকে, তো আমরা যদি নামটাকে একটু ঠিক করে স্টাডি করি বা একটু থরলি অ্যানালাইসিস করি, হয়তো এই কোশ্চেনগুলো আমরা পারতে পারি উইদাউট এনি প্রিপারেশন। আমি এটা বলতে পারি, মানে ওই যে আমরা ভয় পাই না যে পড়া হচ্ছে না, কি হবে হ্যান ত্যান। হ্যাঁ ঠিক, পড়া তো দরকার, কিন্তু পড়ার সাথে সাথে কোশ্চেন সলভ করাটাও খুব দরকার। কোশ্চেন সলভ করারও একটা প্রপার স্ট্র্যাটেজি ডেভেলপ করাটাও খুব দরকার। না, the first approved gene therapy in humans was used for treatment of কি বলতে পারবে কেউ? এডিএ ডেফিসিয়েন্সি। ওকে, এটাও একটা ইনফরমেটিভ একটা কোশ্চেন। ঠিক আছে, এরকম আরো অনেক কোশ্চেন তোমাদের আমরা আনবো, মডিউল তৈরি হবে, তোমরা পাবেও। হ্যাঁ, সো আচ্ছা, এইটা এবার মজার প্রশ্ন এসছে, সেটা হচ্ছে which antibody is produced first during a primary immune response? আমি তখন যে প্রশ্নটা করেছিলাম সেটা বলেছিলাম যে which antibody can cross the placental barrier, তখন আমরা জেনেছিলাম হচ্ছে আইজিজি ক্যান অনলি ক্রস দ্য প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। এক্ষেত্রে যখন আমাদের শরীরে কোনো রকম কোনো ফরেন প্যাথোজেন ঢোকে, ঠিক আছে, তো প্রথম যে অ্যান্টিবডিটা প্রডিউস করে আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সের টাইমে, সেটা হচ্ছে আমাদের আইজিএম, আর তারপর যেটা আসে সেটা হচ্ছে আইজিজি। তাহলে ফার্স্ট কোন অ্যান্টিবডিটা প্রডিউস হবে, সেটা হচ্ছে আইজিএম। এটা যেন মাথায় থাকে, এটা হচ্ছে আমাদের আইজিএম। আচ্ছা, আর কি কি কোশ্চেন রয়ে গেল? আচ্ছা, 26, 27, 28, 29, 30। আচ্ছা, তাহলে 5টা প্রশ্ন আমি ভাবছি এই 5টা প্রশ্ন তোমাদেরকে সলভ করতে দিই। ওকে, তোমরা দেখে নাও, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি খুলে রেখেছি স্ক্রিন। এই 26 থেকে 26 থেকে 30 অবধি তোমরা সলভ করবে। করে আমি যদি তোমাদের অবভিয়াসলি কোনো প্রবলেম থেকে থাকে বা কোথাও কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা
হয়ে থাকে অবভিয়াসলি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা ডিরেক্টলি আমাদের মেসেজ করতে পারো, উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ। প্লিজ ফিল ফ্রি টু কানেক্ট, ওকে? আমরা এমন নয় যে we will not reply or will not answer। আমরা বসেই আছি যে যাতে তোমাদের যে কোনো রকম অসুবিধা বা যে কোনো রকম প্রবলেম আমরা সলভ করতে পারি। বাট তার আগে আমি বলবো এই যে 5টা প্রশ্ন আমি এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করলাম সেটার উপর বেস করে বা যে অ্যানালাইটিক্যাল জায়গাগুলো দেখালাম যে একটু অ্যানালাইসিস করেও করা যেতে পারে, সেগুলোর উপর বেস করে তোমরা যদি এগুলো একটু সলভ করার চেষ্টা করো, আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইউ, ওকে? আচ্ছা, এবার কয়েকটা জিনিস বলে দিই। আমাদের SMS ডিজিটাল এডুকেশনের তরফ থেকে মডিউলগুলো চাইলে তোমরা পারচেস করতে পারো। আর আমাদের বিভিন্ন এক্সামের জন্যই প্রপার মডিউল উইথ প্রপার গাইডেন্স অফ স্পেশাল ফ্যাকাল্টিজ প্রোভাইড করা হয়। আর আমাদের SMS এর ফুল ফর্ম হচ্ছে সেট মাইন্ড টু সাকসেস, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। I hope the session was helpful to you. So obviously feel free to ask any doubt. আর আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। আর এখানে রাজারহাট কলকাতা এবং আরামবাগে আমাদের দুখানা ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে ওখানেও আমাদেরকে যোগাযোগ করে আসতে পারো বা অফলাইনে সরাসরি যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর টুডেজ ক্লাস। আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আজকে একটা আমরা এই সেশনের মাধ্যমে দেখে নিলাম যে কিভাবে নিট 2027 স্টুডেন্টরা প্রিপারেশন নেবে, তাই তো ম্যাম? একদম। আশা করি বেসিক্যালি কি হয়, মানে প্রিপারেশন তো অবভিয়াসলি প্রত্যেকটা পরীক্ষার জন্যই লাগে, কিন্তু হয় না অনেক সময় আমরা পড়েও কোশ্চেন মানে সলভ করতে গিয়ে ভুল করে চলে আসি। আমরা জানি ঠিকঠাক, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট আমরা হয়তো অ্যানালাইসিস করতে পারছি না। অনেক কিছু থাকে যেগুলো ইনফরমেশন মাগ আপ না করেও বা মুখস্থ সবসময় তো থাকে না মনের মধ্যে, মানে সবটাকেই মনে থাকে, সব ইনফরমেশন তো মনে থাকে না। তো কিছু কিছু জিনিস আমরা বেসিক আইডিয়াকে কাজে লাগিয়ে সলভ করতে পারি। এবং আমাদের এই যে নিট 2026-এ কিন্তু কোশ্চেন অ্যানালাইসিসটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একদম, একদমই তাই। সেখানে আমি এবং আমার সাথে আরো অন্যান্য ফ্যাকাল্টিরাও থাকবে বায়োলজি, and definitely that will be an amazing session, and we will come with a lot of new classes with new concepts। আর আমাদের প্রত্যেকটা, যেমন রাহুল স্যার বলছেন যে প্লিজ আস্ক আস, মানে যা যা অসুবিধা আছে আমাদেরকে যদি তোমরা রিচ করো, সবসময় যে ফোনে নাও যদি পাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। স্যার অলওয়েজ ওখানে অ্যাক্টিভ থাকেন। তোমাদের যে কোনো ডাউট হলে তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্লাস আমাদের নিটের ব্যাচও শুরু হতে চলেছে। সো আই হোপ দিস সেশন ইজ হেল্পফুল টু ইউ অ্যান্ড ইট উইল বি হেল্পফুল টু ইউ ইন ফিউচার। থ্যাংক ইউ। একদম। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এবং থ্যাংক ইউ অল অফ দ্য স্টুডেন্ট, এবং অল দ্য বেস্ট উইশেস ফর অল। তোমাদের নিট 2027 খুব ভালো হোক। এরকম আরো সেশন কিন্তু আসতে চলেছে আমাদের, এবং এরপরে এই কোশ্চেন অ্যানালাইসিস আরো আসবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টেরই, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে সাবজেক্টেরই কিন্তু প্র্যাকটিস সেট এরকম কিন্তু মাঝে মাঝেই আসবে। এবং তার পাশাপাশি কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর কিন্তু ডিটেল ডিসকাশনও তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের SMS ডিজিটাল এডুকেশনে ইউটিউব প্ল্যাটফর্ম। তো আমাদের এই সমস্ত ক্লাসেসগুলো তোমরা যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে ফেসবুক পেজটা SMS হেডমাস্টার ফলো করে রাখো। তো দেখা হচ্ছে আলাদা কোনো একটি ভিডিও। তো স্যার আমাদের একটু বলে দিন যে ওই যে প্রশ্নগুলো যারা বুঝতে পারেনি সেটা সলিউশনটা আমরা দিয়ে দেবো, তারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে রিচ করে। একদমই তাই। এবং যারা হোয়াটসঅ্যাপে এই যে 5টা কোশ্চেন ঠিকঠাক একদম অ্যান্সার দিতে পারবে, তাদের জন্য কিন্তু আমাদের পোস্ট পিচের ওপর একটা দারুণ কিন্তু স্কলারশিপ আছে। একদমই তাই। এন্ড আমরা জাস্ট একটা ফোন কল দূরে আছি বা একটা হোয়াটসঅ্যাপ টেক্সটে দূরে আছি। we will be there। যে কোনো রকম সমস্যা, অবভিয়াসলি বায়োলজি না, মানে যে কোনো সাবজেক্ট রিলেটেড, স্যার তো আমাদের ফাউন্ডার, উনি সবকিছুই দেখাশোনা করেন। আর যদি কোনো ডাউট আজকে সেশন রিলেটেড থেকে থাকে অবভিয়াসলি স্যারকে জানিও, স্যার আমাকে সেটা কনভে করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। একদম। তো থ্যাংক ইউ টু অল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।